ও মা গো, বাবা গো, মরে গেলাম গো, আমার কোমরটা ভেঙে গেল, কেউ আমাকে বাঁচাও। এই কি সমস্যা তোমার? এভাবে চেঁচামেচি কেন করছো? ব্যথা কি তুমি একা পেয়েছো? আমি ব্যথা পাইনি। এই মিয়া, আপনার কি চোখ নাই নাকি? চোখে দেখতে পান না? এভাবে আমার উপর এসে পড়লেন কেন? আমি কি ইচ্ছে করে আপনার উপর পড়েছি নাকি? আমি তো দরজা দিয়ে ভিতরে প্রবেশ করছিলাম। আপনি তো ধপ করে আপনি আমার সামনে এসে পড়লেন, তাই তো আমি আপনার উপর পড়ে গেলাম। চুপ করুন আপনি। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনি ইচ্ছে করেই আমার উপর পড়ে গেছেন, কারণ আপনার মতো ছেলেরা সুন্দরী মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়তে চায়। আরে আসছে আমার সুন্দরী, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা, আবার কেউ নাকি ওনার উপর ইচ্ছে করে গায়ে পড়ে যাবে। এটা আপনি ভাবলেন কি করে? এই ছেলে একদম উল্টাপাল্টা কথা বললে থাপ্পড় মেরে একদম নাক ফাটিয়ে ফেলবো বলে দিলাম। চুপচাপ এখান থেকে কেটে পড়েন তো। আমি এখান থেকে কেটে পড়ব মানে? আমার বাড়ি, আর আমার বাড়িতে এসে আমার উপর খবরদারি করা হচ্ছে। কে আপনি বলেন তো শুনি? এতক্ষণ ধরে রাখি কথা বলি প্রিয়াঙ্কার দিকে না তাকিয়ে বলছিল। এতক্ষণে এসে প্রিয়াঙ্কার দিকে ফিরে তাকায়। প্রিয়াঙ্কার দিকে যোগ করতে এসে তো একদমই অবাক, এটা মেয়ে নাকি অন্য কিছু এটাই ভাবতে পারছে না। গায়ের রং শ্যামবর্ণ, চেহারাটা কি মায়াবী, শরীরের মতো টানা টানা চোখ, তাতে আবার জল দেওয়ার কপালে একটা কালো টিপ, যেন একদম অপ্সরের মতো লাগছে। রাফিয়া অপলক দৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে। এটা দেখে প্রিয়াঙ্কা বলতে থাকে, এই মিয়া, কি সমস্যা আপনার? আপনি এভাবে হ্যাবলার মতো আমার দিকে হা হা করে তাকিয়ে আছেন কেন? জীবনে কি কখনো মেয়ে মানুষ দেখেন নাই নাকি? রাফি কখনো কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে আর হা করে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে। ঠিক ওই সময় বাড়ির কর্ত্রী হিসেবে রাহেলা বেগম সেখানে এসে পৌঁছান আর রাফিকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে বলতে থাকেন, আরে বাবা, তুই কখন আসলি? আর তুই বাসায় আসবি এটা আমাদেরকে ফোন করে জানাবি না? সারপ্রাইজ। তোমাদের কথা হঠাৎ করে মনে পড়ল, তাই আমি চলে আসলাম। যাই হোক, বাদ দাও সেসব কথা। আগে বলো, এই মেয়েটা কে? ও, এই মেয়েটার কথা বলছিস? এ হলো প্রিয়াঙ্কা। আপাতত এইটুকুই যথেষ্ট। বাড়িতে থাকতে থাকতে সব কিছু জেনে যাবে। এখন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য নাস্তা পানির ব্যবস্থা করছি। এই বলে রাহেলা বেগম সেখান থেকে কিচেনের দিকে পা বাড়ালেন। এদিকে প্রিয়াঙ্কাও মুখটাকে ভিঞ্চি মেরে সেখান থেকে চলে গেল। রাফি তখনও প্রিয়াঙ্কার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এই প্রথম দেখলো একটা মেয়ে মানুষ এত সুন্দরী হতে পারে, যাকে দেখে সে চোখের পলক ফেলতেই ভুলে গেছে। টানা 10 মিনিট ধরে সেখানে দাঁড়িয়ে থাকে। 10 মিনিট পর হঠাৎই কারোর চিৎকারে রাফি বাস্তবে ফিরে আসে। চোখ মেলেই তাকিয়ে দেখে সিঁড়ির কাছে তার ছোট বোন রিয়া দাঁড়িয়ে আছে। রিয়া তার ভাইকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আরে ভাইয়া, তুমি কখন আসলে? এই তো মাত্র এসেছি। এখন বল, কেমন আছিস? আর তোর পড়াশোনা কেমন চলছে? এই তো, আলহামদুলিল্লাহ, সব কিছুই ঠিকঠাক। এখন রুমে চলো। বোনের কথা শুনে রাফি রুমে চলে গেল আর তারপর ফ্রেশ হয়ে এসে বিশ্রাম নিচ্ছিল। তখনই আবার প্রিয়াঙ্কা রাফির রুমে আসে, দরজায় দাঁড়িয়ে নক করে আর বলতে থাকে, এই যে সাহেব, শুনতে পাচ্ছেন? ছোট আম্মু আপনাকে খাবার খাওয়ার জন্য ডাকছে। প্রিয়াঙ্কার গলার আওয়াজ শুনে রাফির একবার প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে ইচ্ছে হলো, তাই সে রুমে বসে থেকেই প্রিয়াঙ্কাকে ডাক দেয়। প্রিয়াঙ্কা, একবার এদিকে আসবে? তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার সঙ্গে এত কথা বলার কোনো সময় আমার নেই, আমার অনেক কাজ পড়ে আছে। ছোট আম্মু বললো আপনাকে ডেকে দিতে, তাই আপনাকে ডেকে আসলাম। এখন আপনার যদি খাবার খাওয়ার ইচ্ছে থাকে তাহলে ডাইনিং টেবিলে গিয়ে খাবার খেতে পারেন, নয়তো বাদ দেন। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। এদিকে রাফি তখন আর কোনো উপায় না পেয়ে বিছানা থেকে নেমে ডাইনিং টেবিলে চলে গেল নাস্তা খাওয়ার জন্য। টেবিলে বসে বসে নাস্তা খাচ্ছিল আর তার চোখ দুটো প্রিয়াঙ্কাকে খুঁজতেছিল, কিন্তু প্রিয়াঙ্কাকে কোথাও খুঁজে পেল না। রাফি খাবার টেবিলে বসে এদিক ওদিক তাকাচ্ছে। এটা দেখে রাফির দাদিমা রাফিকে বলে, কি ব্যাপার দাদা ভাই, তুমি মনে হয় কাউকে খুঁজতেছ? কই না তো, আমি আবার কাউকে খুঁজতে যাব কেন? এই যে দেখলাম তুমি এদিক ওদিক তাকাচ্ছিলে, তাই জিজ্ঞাসা করলাম, তুমি মনে মনে কাউকে খুঁজতেছ নাকি? আরে না, আমি তো এমনিতেই তাকাচ্ছিলাম। এই বলে রাফি খাবার খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ হলে তার দাদিমাকে নিজের রুমে ডেকে নিলেন রাফি।
তার দাদিমায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। আর তার দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দাদা ভাই, বয়স তো অনেক হলো, পড়াশোনা শেষ করলে চাকরিও করছো। আমার তো দিন ফুরিয়ে আসছে। আমাকে কি বেঁচে থাকতে নাত বউয়ের হাতের রান্না খেতে দিবে না? এটা তুমি কেমন কথা বলছো দাদিমা? কেন দেব না? অবশ্যই দেব। এই তো সবে কয়েক মাস আগে চাকরিটা পেয়েছি। আগে নিজে একটু সেটেলড হই, তারপর না হয় বিয়ে শাদী নিয়ে চিন্তা করি। দেখো দাদা ভাই, আমি এত কথা শুনতে চাই না। তুমি পড়াশোনা করতে চেয়েছো, পড়াশোনা করতে দিয়েছি। তুমি চাকরি করতে চেয়েছো, চাকরিও করতে দিয়েছি। এখন তোমাকে বিয়ে করতেই হবে। তা না হলে কিন্তু আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। আর এটাই আমার শেষ কথা। এটা তুমি কেমন কথা বলছো বলো? তুমি তো দিলে আমাকে ফাঁসিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। এই তো আমার লক্ষ্মী দাদা ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবাকে বলবো তোমার জন্য বিয়ের সম্বন্ধ দেখতে। প্রয়োজন হলে আমি নিচে গিয়ে দেখব। এই বলে তারা দাদি নাতিতে মিলে গল্প করতে থাকে। এভাবেই চলে যায় বেশ কিছুক্ষণ সময়। তখনই হঠাৎ রাফির দাদিমা প্রিয়াঙ্কাকে ডাক দেয় ওনাকে ওষুধগুলো দিয়ে যাওয়ার জন্য। আসলে আজ সকাল থেকে প্রিয়াঙ্কা একটু কাজের চাপে আছে, তাই রাতে দাদিমাকে ওষুধ দিতে ভুলে গিয়েছিল। রাফির দাদিমায়ের ডাক শুনে প্রিয়াঙ্কা দৌড়ে ওনার রুমে চলে আসেন আর তারপর বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও দাদিমা, আসলে আমি ভুলে গিয়েছিলাম। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার সমস্ত ওষুধ নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম। শুধুমাত্র আজ আমার নাতি এখানে আছে বলে। তবে আজকের পরে কিন্তু কোনো ক্ষমা পাবি না। এখন যা, তাড়াতাড়ি করে ওষুধগুলো নিয়ে আয়। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে সোজা আলমারি ড্রয়ার থেকে ওষুধ নিয়ে আসলো আর রাফির দাদুকে ওষুধগুলো খাইয়ে দিল। প্রিয়াঙ্কা যতক্ষণ এই রুমে ছিল, রাফি ততক্ষণ অপলক দৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়েছিল। প্রিয়াঙ্কা চলে যাবে ঠিক ওই সময় রাফি পিছন থেকে বলে, যদি কিছু মনে না করো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? অবশ্যই বলতে পারেন, কিন্তু এখন আপনার সঙ্গে কথা বলার কোনো সময় আমার হাতে নেই। রান্না করা অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে, তা না হলে আবার ছোট আম্মু বকাবকি করবে। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। তখনই রাফির দাদিমা দুষ্টামির ছলে রাফিকে বলে ওঠে, তা দাদা ভাই, তুমি সকালে নাস্তা টেবিলে বসে প্রিয়াঙ্কাকেই মনে মনে খুঁজতেছিলে নাকি? আরে তুমি যে কি বলো না দাদিমা, আমি ওকে কেন খুঁজতে যাব? ওর সঙ্গে কি আমার কোনো সম্পর্ক আছে নাকি? কিন্তু আমার মনে হয় সকালবেলা নাস্তা দিলে তুমি ওকেই মনে মনে খুঁজতেছিলে, কারণ তোমার চোখের ভাষা বলে দিচ্ছিল তুমি ওকে কিছু বলতে চাও। আরে দাদিমা, বিলিভ নেই সেরকম কিছুই না। মেয়েটাকে আমাদের বাড়িতে এই প্রথম দেখলাম তো, তাই একটু কথা বলতে ইচ্ছে হলো, ওর ব্যাপারে একটু জানতে ইচ্ছে হলো, তাই, এর বেশি কিছু না। এই বলে রাফি কথাটাকে ঘুরিয়ে দিয়ে যাদের সঙ্গে গল্প করতে থাকে। এভাবে কেটে যায় সেদিনের সকাল আর দুপুর। বিকেলবেলা রাতে বাগানে বসে ফোনে তার বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল। তখনই প্রিয়াঙ্কা কোনো একটা কাজে বাসা থেকে বের হয়। রাফি প্রিয়াঙ্কাকে দেখা মাত্রই তার পেছনে প্রিয়াঙ্কা একটা মুদি দোকান থেকে বেশ কিছু জিনিসপত্র কিনে আর তারপর বাড়ির দিকে ফিরে আসছিল। তখনই রাফি তার সামনে এসে দাঁড়ায়। কিছু মনে না করলে আমি তোমায় সাহায্য করতে পারি, কারণ এই জিনিসগুলো বয়ে নিয়ে যেতে তোমার বেশ কষ্ট হচ্ছে। তার কোনো প্রয়োজন হবে না, কারণ আপনি মালিক আর আমি আপনার যা যা করার আপনি মালিক হয়ে আমার কাছে সহযোগিতা করেছেন। এইটা কেউ দেখতে পেলে আপনার মান সম্মান ইজ্জত যাবে। দেখো, কোনো কাজই কিন্তু ছোট নয়। আমরা চাইলেই সবাই সবার কাজ ভাগ করে করতে পারি। তাছাড়া আমি দেশের বাইরে থেকে পড়াশোনা করেছি, আর সেখানেই বলতে পারো জীবনের বেশ কিছুটা সময় কাটিয়েছি আমি। দেখেছি দেশের উন্নত দেশগুলোতে সবাই সব রকমের কাজ করে, তাই বলে তাদের মান ইজ্জত চলে যায় না। এরপর রাফি আর কিছু বলতে চাইলে
প্রিয়াঙ্কা তাকে সেটা বলার সুযোগ না দিয়ে নিজেই বলতে লাগে। দেখুন, এটা ইউরোপ, আমেরিকা বা রাশিয়া কোনো দেশ নয়, এটা বাংলাদেশ। এখানে এই মুহূর্তে আপনি যদি আমার সঙ্গে কথা বলেন, তার জন্য হয়তো মান-ইজ্জত চলে যেতে পারে। তাই এটা ভালো হয় আপনি আপনার জায়গায় থাকুন আর আমাকে আমার জায়গা থেকে আমার মতো আমার কাজ করতে দিন। এই বলে প্রিয়াঙ্কা রাফিকে পাশ কাটিয়ে চলে আসতে চাইছিল। তখনই রাফি পেছন থেকে প্রিয়াঙ্কার হাতটা ধরে ফেলল আর তার হাত থেকে বাজারের ব্যাগটা নিজের হাতে তুলে নিল আর তারপর বলতে লাগলো, বাহ, ব্যাগটা তো বেশ ভারী। আপনি একটা মেয়ে মানুষ হয়ে এই বাড়ির একটা কিভাবে বই নিয়ে যাচ্ছিলেন? এখান থেকে আমাদের বাসায় যেতে বড়জোর 10 টাকা রিক্সা ভাড়া লাগবে। আপনি একটা রিক্সা নিয়ে নিলেই তো পারতেন। তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে, 10 টাকা ওই সময়ে খুব বড় প্রয়োজনই আসে, সেটা আমি খুব ভালো করেই বুঝেছি একটা সময়। এখন 10 টাকা কেন, 10 পয়সা হলেও আমি সেটাকে খুব মূল্যায়ন করি। এখান থেকে হেঁটে বাসায় যেতে 5 মিনিট লাগবে, আর 5 মিনিটের জন্য কেন আমি 10 টাকা ব্যয় করব? প্রিয়াঙ্কার এমন কথা শুনে রাফি হাসতে হাসতে শেষ। একটা মেয়ে 5 মিনিট হেঁটে যাবে এত ভারী একটা বাজারের ব্যাগ দিয়ে, তাও 10 টাকা খরচা করে রিক্সায় উঠবে না? এই বলে প্রিয়াঙ্কা রাফির হাত থেকে বাজারের ব্যাগটা ফেরত চায়, কিন্তু রাফি প্রিয়াঙ্কার হাতে বাজারের ব্যাগটা দেয় না। সে নিজেই নিয়ে হাঁটতে থাকে আর বলতে থাকে, তুমি একটা মেয়ে মানুষ হয়ে যদি এই বাজারের ব্যাগটা দোকান থেকে বাসা পর্যন্ত নিয়ে যেতে পারো, তাহলে আমি একটা ছেলে মানুষ হয়ে কেন পারবো না? তুমি চলো আমার সাথে। এই বলে রাফি বাজারের ব্যাগটা হাতে নিয়ে আগে আগে হাঁটতে থাকে। আর প্রিয়াঙ্কাও তখন রাফির সঙ্গে জোর জবরদস্তি করেও যখন বাজারের ব্যাগটা নিজের হাতে নিতে পারছিল না, তাই সেও রাফির পেছন পেছন হাঁটতে থাকে। বাড়িতে এসে ড্রয়িং রুমে প্রবেশ করতেই রাফির আম্মু বাপের হাতে বাজারের ব্যাগ দেখে দৌড়ে আসলেন আর বলতে লাগলেন, কি ব্যাপার বাবা, তোর হাতে বাজারের ব্যাগ কেন? আমি তো প্রিয়াঙ্কাকে বাজার করতে পাঠিয়েছিলাম, প্রিয়াঙ্কা কোথায় গেল? তখনই রাফির পিছন পিছন বাড়িতে প্রবেশ করতে করতে প্রিয়াঙ্কা রাফির আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকে, আসলে আম্মু, আমি নিজেই গেছিলাম বাজার করতে, আর তখনই আপনার ছেলে সেখানে পৌঁছে যায়। আমাকে বাজারের ব্যাগ কোনোভাবেই আনতে দিবে না, সে নিজেই নাকি আনবে। এই কথাটা বলা শেষ করার আগেই রাফির আম্মু প্রিয়াঙ্কাকে একটা ধমক দেয় আর বলতে থাকে, চুপ কর হারামজাদি, আমার সহজ সরল ছেলেটাকে পেয়ে তুই ইচ্ছে করে আমার ছেলেটাকে দিয়ে এত ওজনের বাজার ব্যাগটা দোকান থেকে বাসা পর্যন্ত বইয়ে এনেছিস। আরে আম্মু, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি কেন আপনার ছেলেকে দিয়ে বাজারের ব্যাগ বইয়ে আনতে যাব? আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন না। চুপ কর তুই, আর একটা কথাও বলবি না। আমি আমার ছেলেকে কি জিজ্ঞেস করব? আমি আমার নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা বিশ্বাস করব নাকি তোর কথা বল? এই বলে রাফির আম্মু প্রিয়াঙ্কার দিকে তেড়ে যায় আর তাকে একটা চড় মারতে চায়। তখনই রাফি তার আম্মুর হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, আম্মু, তুমি এই মেয়েটার সঙ্গে এরকম কেন করছো? মেয়েটা যা বলছে একদম সত্য কথাই বলছে। সে নিজের থেকে আমাকে বাজারে ব্যাগটা দেয়নি। ইনফ্যাক্ট সে অনেকবার আমাকে নিষেধ করেছিল বাজারের ব্যাগটা নিয়ে আসতে, কিন্তু আমি ইচ্ছে করে এটা নিয়ে এসেছি। তাছাড়া এত ভারী একটা বাজারের ব্যাগ ও মেয়ে মানুষ হয়ে কীভাবে দোকান থেকে বাসা পর্যন্ত নিয়ে আসতো সেটা তুমিই বলো। রাফির আম্মু তখন রাগে কটমট হয়ে রাফিকে বলতে থাকে, সে যেভাবে চেয়ে নিয়ে আসবে, যেভাবে চেয়ে নিয়ে আসবে তাই বলে কি তোকে দিয়ে নিয়ে আসবে নাকি? ওকে রেখেছে কিসের জন্য? সারাদিন কি বসে বসে খাওয়ানোর জন্য নাকি? রাফি তখন তার আম্মুর কথার কোনো উত্তর না দিয়ে প্রিয়াঙ্কাকে সেখান থেকে চলে যেতে বলল। প্রিয়াঙ্কা রাফির কথা না শুনে সেখানেই দাঁড়িয়ে রইল আর বাজারের ব্যাগ থেকে বাজারগুলো নামিয়ে সেগুলো কিচেনে নিয়ে গুছিয়ে রাখলো। সব কিছুই ড্রয়িং রুমে বসে বসে লক্ষ্য করছিল রাফি। তখনই হঠাৎ করে প্রিয়াঙ্কার হাত থেকে আচারের বয়ামটা পড়ে ভেঙে গেল। তখনই রাফির আম্মু দৌড়ে কিচেন রুমে আসে আর এটা দেখে প্রিয়াঙ্কার চুলের মুঠি ধরে বলতে থাকে, তুই এটা কি করলি? আমার এত শখের আচারের বয়াম ভেঙে ফেললি? তুই জানিস সেটার দাম কত? ছোট আম্মু, ছাড়ো আমাকে, আমার খুব ব্যথা লাগছে। চুপ কর হারামজাদি, একটা কথাও বলবি না। তোকে বিক্রি করলেও তো এই আচারের দাম হবে না, আর সেখানে তুই এটা ভেঙে ফেলেছিস। বল তোকে কি করি? এই বলে রাফির আম্মু প্রিয়াঙ্কাকে এলোপাথারি চড় মারতে লাগলো। রাফি তার মায়ের এরকম কর্মকাণ্ড দেখে একদম বিস্মিত হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছে না তার আম্মু একটা মেয়ের সঙ্গে এরকম আচরণ করতে পারে। রাফি দৌড়ে কিচেনে চলে আসে আর তার আম্মুর হাত থেকে প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে নিয়ে বলতে থাকে, আরে আম্মু, ওসব তুমি কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটাকে তুমি এভাবে মারছো কেন? সামান্য একটা আচারের বই আমি ভেঙে ফেলেছি বলে কি তোমার এভাবে ওকে মারতে হবে? দেখ বাবা, এখানে আমি আছি,
তুই কোনো কথা বলতে আসিস না, তুই চুপচাপ এখান থেকে চলে যা। না, আমি যাব না। তুমি এভাবে সামান্য একটা আচারের বয়মের জন্য একটা মেয়ের গায়ে এভাবে হাত তুলতে পারো না। হতে পারে সে হয়তো দরিদ্র বাবার মেয়ে, কিন্তু তারও একটা মান সম্মান আছে। আমি বুঝতে পারছি না তুই কেন আমাদের দুজনের মাঝখানে আসছিস। তুই আমার ছেলে হয়ে সামান্য একটা কাজের মেয়ের জন্য আমার সঙ্গে এভাবে তর্ক করছিস। এই কথা বলে রাফির আম্মুর প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাপ করে কান্না করতে থাকে। তখনই রাফি বুঝে উঠতে পারে না সে আসলে কি করবে। সামান্য একটা কথার জন্য তো এরকম কেন করছে। তখনই আবারও রাফি তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখো আম্মু, তুমি যেটা করছো সেটা কিন্তু একদমই ভুল। তার উপর আমি তোমার ভুলটা ধরিয়ে দিয়েছি বলে তুমি আমাকেও ভুল বুঝতেছো আর আমাকেও কথা শোনাচ্ছ। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না, বলে দিলাম। হয়েছে হয়েছে, আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। তুই আজ সকালেই বাড়িতে আসলি আর প্রথমবার এই মেয়েটার সঙ্গে তোর দেখা হলো। এটা মেয়ে নাকি কাল নাগিনী আমি সেটাই বুঝতে পারছি না। মাত্র কয়েক ঘন্টার মধ্যে তোকে বশ করে নিল। আম্মু, এসব তুমি কি বলছো? তোমার তো দেখছি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। আজকে আব্বু বাড়িতে আসুক, আমি আব্বুর কাছেই সব কিছু বলবো। এই বলে রাফি সেখান থেকে নিজের রুমে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। রাফির আম্মু যেভাবে তার চুলের মুঠি টেনে ধরেছে মাথা থেকে মনে হয় অর্ধেক চুল ছিঁড়ে গেছে। তাই প্রিয়াঙ্কার মাথাটা খুব জোরে ব্যথা করছে। তার চোখ মুখ যেন অন্ধকার হয়ে আসছে। প্রিয়াঙ্কা আর কিছুই বুঝতে পারল না, সেখানেই ধপাস করে ফ্লোরে পড়ে গেল। প্রিয়াঙ্কা অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেছে। এটা থেকে রাফির আম্মু আবারও প্রিয়াঙ্কাকে লাথি মেরে সেখান থেকে সরানোর চেষ্টা করলো আর বলতে লাগলো, যত মরা এখানে এসে মরতে হবে। আর দুনিয়ায় কোথাও যাওয়ার জায়গা পায় না, অবশেষে তোকে এখানে এসে এসব নাটক করতে হলো। এই কথা বলতে বলতে রাফিও সেখান থেকে চলে গেল। প্রায় ঘন্টা খানেক পর রাফির ছোট বোন রিয়া কোনো একটা কাজের জন্য রান্নাঘরে আসলো। আর তখনই দেখতে পেল প্রিয়াঙ্কা ফ্লোরে পড়ে আছে। এটা দেখে সে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। তার চিৎকারের আওয়াজ শুনে সবাই ছুটতে ছুটতে কিচেন রুমে চলে আসলো। আর এসেই দেখতে পেল প্রিয়াঙ্কা অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। প্রিয়াঙ্কাকে এভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে রাফির দাদিমা রাফিকে বলল, রাফি প্রিয়াঙ্কা এভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, এ ব্যাপারে তুমি কিছু জানো? রাফি তখন সব কিছু জানার পরেও তার দাদিমাকে কোনো কিছুই বলল না, কারণ তার দাদিমা হাই প্রেশারের রোগী, তাকে উত্তেজিত করা চলবে না। তাই রাফি তার দাদিমাকে কোনো উত্তর না দিয়ে প্রিয়াঙ্কাকে পাজা কোলে তুলে নিল। আর তারপর বাড়ির বাইরে আসতে লাগলো। এটা দেখে পিছন থেকে তার আম্মু বলতে লাগে, কি ব্যাপার রাফি, তুমি এই ফকিনের বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছ? আম্মু, অনেক হয়েছে। আমি তোমার থেকে আর কোনো কথা শুনতে চাই না। চুপচাপ এখানেই থাকো। আমার যেখানেই যাওয়া প্রয়োজন আমি সেখানেই যাচ্ছি। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে রাফির দাদিমা ততক্ষণে বুঝে গেলেন আসলে ঘটনাটা কি হয়েছিল এখানে। তাই তিনি রাফির আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, দেখো মেয়ে মানুষ, আমি জীবনে অনেক দেখেছি, কিন্তু তোমার মতো আমি একটাও দেখিনি। কি দেখে যে তোমাকে আমি আমার পুত্রবধূ করে নিয়ে এসেছিলাম সেটাই এখন ভেবে পাই না। আম্মু, আপনি আমাকে কেন কথা শোনাচ্ছেন? ওই ফকিনের বাচ্চাটার এভাবে অসুস্থ হয়ে যাওয়ার পেছনে আমার কি হাত আছে আপনি বলেন? দেখো বৌমা, তুমি আমার পুত্রবধূ, তাই আমি তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করতে চাই না। আর এই জন্যই শেষবারের মতো বলছি, আজকের পর যদি কখনো তুমি প্রিয়াঙ্কার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছ, তাহলে আমার চাইতে খারাপ কেউ হবে না। মনে রেখো, আমি এই বাড়ির একমাত্র মালকিন এবং এখনো বেঁচে আছি। আমি আমার সম্পত্তি এখনো ভাগ ভাটোরা করে কাউকে দেইনি। আম্মু, আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন নাকি? তোমার যদি সেরকম মনে হয়ে থাকে তাহলে তাই। আমি কাউকে ভয় পেয়ে কোনো কথা বলি না। এই বলে তিনিও রাফির পেছন পেছন অন্য একটা গাড়ি নিয়ে বের হয়ে পড়ল আর রাফিকে ফোন করলো। রাফি প্রিয়াঙ্কাকে নিয়ে কোন হসপিটালে গেছে সেটা জানার জন্য। রাফির দাদি মায়ের সঙ্গে রাফির ছোট বোন রিয়াও ছিল। রাফি হসপিটালে পৌঁছে ডাক্তারের সঙ্গে কথা বলতে লাগলো। ডক্টর, প্লিজ ওকে একটু আগে দেখুন। হঠাৎ করেই রান্নাঘরে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে গেল। প্লিজ আপনি একটু শান্ত হয়ে বসুন,
আমরা চেক আপ করে তারপর আপনাকে জানাচ্ছি। এই বলে ডাক্তার প্রিয়াঙ্কাকে নিয়ে কেবিনের ভিতরে চলে গেল আর তারপর তার চেক আপ করতে লাগলো। এদিকে রাফি কেবিনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তখনই তার দাদিমা আর তার ছোট বোন সেখানে এসে পৌঁছালো। তার দাদিমা তখন তার কাছে প্রিয়াঙ্কার বর্তমান অবস্থার কথা জানতে চায়। তখনই সে বলে ডাক্তার প্রিয়াঙ্কাকে কেবিনের ভিতর নিয়ে গেছে চেক আপের জন্য। ডাক্তার বের হলেই জানা যাবে। এই বলে তারা তিনজনেই কেবিনের বাইরে অপেক্ষা করতে থাকে। প্রায় আধা ঘন্টা পর ডাক্তার কেবিন থেকে বের হয়ে আসে। এদিকে রাফি কেবিনের বাইরের পায়চারি করছে। কখন ডাক্তার বের হয়ে আসবে আর কখন সে প্রিয়াঙ্কার অবস্থার কথা জানতে পারবে। ডাক্তার প্রিয়াঙ্কার কেবিন থেকে বের হওয়া মাত্রই রাফি দৌড়ে ডাক্তারের কাছে চলে গেল আর তারপর ডাক্তারকে জিজ্ঞাসা করতে লাগলো, ডক্টর, কি হয়েছে প্রিয়াঙ্কার? সে এভাবে হঠাৎ করে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে গেছিল কেন? দেখুন, আমরা এখনও শুরু হয় কোনো কিছুই বলতে পারছি না, তবে যতদূর বুঝলাম মেয়েটা অনেক দিন ধরেই শারীরিক এবং মানসিকভাবে ডিপ্রেশনের মধ্যে আছে, তাই এরকমটা হয়েছে। যাই হোক, কিছু টেস্ট করাতে হবে, আমি লিখে দিচ্ছি, আপনারা প্লিজ করিয়ে নিয়ে আসুন, তারপর বলতে পারবো। আচ্ছা ঠিক আছে ডক্টর, কোনো সমস্যা নেই। আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। যে ট্রিটমেন্ট করালে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তাই করুন। টাকা যা লাগে আমি দেব। এই বলে সে ডাক্তারের সঙ্গে দৌড়ে তার চেম্বারে চলে গেল। ডক্টর বেশ কয়েকটা টেস্ট লিখে কাগজটা রাফির হাতে ধরিয়ে দিল। রাফি তখনই কেবিনে এসে প্রিয়াঙ্কাকে নিয়ে টেস্ট করাতে চলে গেল। ততক্ষণে প্রিয়াঙ্কার জ্ঞান ফিরে এসেছে। প্রিয়াঙ্কা চোখ খুলেই রাফিকে দেখতে পেয়ে বলল, আমি কোথায়? তুমি হসপিটালে আছো, চুপচাপ শুয়ে থাকো। তোমাকে টেস্ট করাতে নিয়ে এসেছি। আমি তো বাসায় ছিলাম, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? বললাম না চুপ করে শুয়ে থাকো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। মেজাজ খুব খারাপ আছে বলে দিলাম। ধমক দিয়ে কথাটা বলতেই প্রিয়াঙ্কা আর কোনো কথা বলল না। এদিকে টেস্ট করানো শেষ হলে প্রিয়াঙ্কাকে নিয়ে আবারও কেবিনে চলে আসে। তখনই রাফির দাদিমা আর তার ছোট বোন রিয়া প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে আসে। দিদি ভাই, তোমার শরীরটা এখন কেমন লাগছে? মাথাটা খুব যন্ত্রণা করছে, কিন্তু দাদিমা আমি এখানে এলাম কি করে? রাফি তোকে এখানে নিয়ে এসেছে, তুই অজ্ঞান হয়ে কিচেনে পড়েছিলি। রিয়া সেটা দেখে আমাদের সবাইকে ডাক দেয় আর তারপরেই তোকে এখানে নিয়ে আসা হয়েছে। তোর শরীরটা এত খারাপ ছিল সেটা তুই আমাকে একবার বলতে পারলি না? আমি বাড়িতে ডক্টর ডেকে নিতাম। দাদিমা সেরকম কোনো ব্যাপার না, আমি তো ঠিকই ছিলাম, হঠাৎ মাথাটা খুব যন্ত্রণা করছিল, তাই হয়তো মাথা ঘুরে পড়ে গেছিলাম। হয়েছে, তুমি আর কোনো কথা বলবে না। আমরা ভালোভাবেই বুঝতে পেরেছি আম্মুর অত্যাচার সহ্য করতে না পেরে আজ তোমার এই অবস্থা। তাই তো আমি তোমাকে সেদিন বলেছিলাম কোথাও পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না। কোথায় যাবো রে পাগলি মেয়ে? দুনিয়াতে কি আমার যাওয়ার কোনো জায়গা আছে নাকি? থাকলে আমি অবশ্যই চলে যেতাম, এখানে পড়ে থাকতাম না। এই বলে প্রিয়াঙ্কা কান্না করতে থাকে। তখনই রাফির দাদিমা তাকে ধমক দিয়ে কান্না করতে নিষেধ করে আর বলে, চুপ কর, আর একটা কথাও বলবি না। আমি তোর কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। তুই আমার বাড়ি থেকে এভাবে অত্যাচারিত হচ্ছিলি, কিন্তু একটা বার মুখ খুলে আমাকে কিছু বললি না কেন? কই না তো, আমি একদম ঠিক আছি। এগুলো আমার কপালে লেখা ছিল, তা না হলে কেন আমার বাবা মা আমাকে ফেলে রেখে এভাবে চলে গেল? দেখ, আল্লাহর ফয়সালা আমাদেরকে মেনে নিতে হবে। হয়তো এটা তোর জন্য লিখে রেখেছিল, তাই তারা তোকে পেলে এভাবে চলে গেছে। কিন্তু আমি তো বেঁচে আছি, আমি বেঁচে থাকতে তুই কেন কষ্ট করবি বল? ততক্ষণেই রাফি টেস্টের রিপোর্ট নিয়ে চলে এসেছে, সঙ্গে ডাক্তারও এসেছে। রাফিকে তিনি প্রবেশ করেই প্রিয়াঙ্কাকে এভাবে তার দাদিমায়ের সঙ্গে গল্প করতে দেখে বলতে লাগলো, তুমি তো পারো বটে, এতটা অসুস্থ তুমি, আর এখানে বসে বসে তাদের সঙ্গে গল্প করছো। আপনাকে কে বললো আমি অসুস্থ? আমি একদম ঠিক আছি, আমাকে বাসায় নিয়ে চলো না। আমার এখানে থাকতে একটুও ভালো লাগছে না, বাড়িতে আমার কত কাজ পড়ে আছে। মেয়েটা ভাঙবে তবুও মচকাবে না। প্রিয়াঙ্কার মুখ থেকে এই কথা শুনে রাফি প্রিয়াঙ্কাকে ধমক মেরে বলে, তুমি তো যা ইচ্ছে তাই মানুষ, নিজে বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি নেই। আর অন্যের বাড়িতে কাজ পড়ে আছে সেটা তোমার কেন এত চিন্তা? বাড়ির কাজ কেউ করলে না করলে নাই, বাড়িতে তোমাকে কোনো কাজ করতে হবে না।
ছোট আম্মু তো অসুস্থ, আমি কাজগুলো না করলে কে করবে বলেন? রাফি তখন আর কোনো কথা না বলে রিপোর্টগুলো ডাক্তারের হাতে তুলে দিল। আর তারপর ডাক্তার সমস্ত রিপোর্টগুলো দেখলেন আর বলতে লাগলেন, দেখুন, ওনার শরীরের অবস্থা খুব একটা ভালো না। ওনাকে 2 মাস পর পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে এবং ওনার খাওয়া দাওয়ার প্রতি একটু যত্নশীল হতে হবে। উনি একদমই খাওয়া দাওয়া করে না আর খুব কম ঘুমায়, তাই ওনার শরীরে এই অবস্থা হয়েছে। তাছাড়া আমার মনে হয় উনি শারীরিক এবং মানসিকভাবে ডিপ্রেশনে থাকেন। তাই আপনাদের বলবো, আপনারা যদি ওনাকে সুস্থ করতে চান তাহলে আমি যা বললাম তাই করতে হবে। ঠিক আছে ডক্টর, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আর পেশেন্টকে আজকে এখানেই থাকতে হবে। কাল সকাল 10টার দিকে আমি এসে আবার চেক আপ করবো, তারপর নিয়ে যেতে পারবেন। রাতে হসপিটালে থাকতে হবে এই কথা শুনে প্রিয়াঙ্কার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তখনই ডাক্তারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, না ডক্টর, আমি হোস্টেলে থাকতে পারবো না। আমার নিজের বিছানা ছাড়া অন্য কোথাও ঘুম আসে না। আপনি প্লিজ আমাকে রিলিজ করে দেবার ব্যবস্থা করুন। আরে আপনি কি পাগল নাকি? আপনার শরীরের কন্ডিশন একদমই ভালো নয়, তাই আপনাকে আজ এখানে থাকতে হবে। আপনার কোথাও যাওয়া চলবে না। এই বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। তখনই রাফি তার দাদিমা আর তার ছোট বোন রিয়াকে বলতে লাগলো, দাদিমা, তোমরা দুজনে চলে যাও, তোমাদেরকে এখানে থাকতে হবে না। তাছাড়া তুমি তো এমনিতে অসুস্থ, এখানে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। আমি একাই এখানে সামনে নিতে পারবো। কিন্তু রাফির দাদিমা প্রিয়াঙ্কাকে এখানে রেখে বাসায় যেতে চাইছিল না। উনি বারবার এখানে থাকার জন্য রাফির কাছে রিকোয়েস্ট করতে থাকেন। কিন্তু রাফির দাদিমা যেহেতু অসুস্থ এবং বয়স্ক মানুষ ছিলেন, তাই রাফি কোনোভাবেই তার দাদিমাকে এখানে অ্যালাউ করলো না। সে তার দাদিমা এবং তার ছোট বোন রিয়াকে একবার জোর করেই হসপিটাল থেকে বাড়িতে পাঠিয়ে দিল। আর তারপর সে প্রিয়াঙ্কার কাছে গিয়ে বসলো আর প্রিয়াঙ্কার হাত দুটো ধরে বলতে লাগলো, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? হ্যাঁ অবশ্যই, কেন বলবো না। আচ্ছা, তোমার পরিচয়টা কি আমি জানতে পারি? যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত আমি বাড়ির কারোর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করিনি। আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? আমার পরিচয় জানার আপনার কোনো প্রয়োজন নেই। হয়তো তোমার কাছে সেটার প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমার কাছে সেটার প্রয়োজন আছে। প্লিজ বলো না তোমার পরিচয় কি? তোমাকে তো আমি আগে কখনো দেখেছি বলে মনে হয় না। যে মানুষটা অতীত ভুলে তাকে আমি মনে করে দিতে চাই না, তাই আমি আমার পরিচয় দেবার প্রয়োজন মনে করছি না। প্রিয়াঙ্কার এরকম কথা শুনে রাফি অনেকটাই চিন্তায় পড়ে গেল। কারণ প্রিয়াঙ্কা কি বলতে চাইছে সে কিছুই বুঝতে পারছে না। অতীত মানে কি বোঝাতে চাইছে। তখনই রাফি আবারও প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করে, তুমি অতীত বলতে কি বোঝাতে চাইছো? একটু বলবে আমাকে? না কিছু না, বাদ দিন এসব কথা। কিন্তু রাফি নাছোড়বান্দা। সে প্রিয়াঙ্কার মুখ থেকে কথা না শুনে কোনোভাবেই ছাড়বে না, তাই সে প্রিয়াঙ্কাকে এই কথাটা বলার জন্য ফোর্স করতে থাকে আর বলতে থাকে, তোমাকে বলতেই হবে অতীত মানে তুমি কি বলতে চাইছো আর কি বোঝাতে চাইছো। তুমি যদি অতীত কথাটার মানে আজ আমাকে না বলো তাহলে আমি কি করব তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। আমার সম্পর্কে তুমি কোনো কিছুই জানো না। কিন্তু আপনি কিন্তু শুধু শুধুই বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু আপনাকে সেরকম কিছুই বলিনি, শুধু একটা কথাই বলেছি, তার জন্য আপনাকে এমন করতে হবে না। আপনি আমার জীবনে অচেনা মানুষ হয়ে এসেছেন, অচেনা মানুষ হয়েই থাকুন। এই বলে প্রিয়াঙ্কার কথাটাকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলো। কিন্তু রাফি তাকে সেটা করতে দিল না। তাই রাফি বলতে লাগলো, তোমাকে না বললাম আমাকে এই কথাটা বলতে হবে, তাহলে তুমি বলছো না কেন? তুমি যদি আমাকে এই কথাটা না বলো তাহলে কিন্তু আমি আমার নিজের খুব বড় একটা ক্ষতি করে ফেলবো, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আপনি এভাবে কেন কথা বলছেন? আমার জন্য আপনি কেন নিজের ক্ষতি করবেন? তুমি যদি চাও তোমার জন্য আমি নিজের ক্ষতি না করি তাহলে তুমি আমাকে সোজাসাপটা বলে ফেলো। অতীত বলতে তুমি কি বোঝাতে চেয়েছো যেটা আমার মনে নেই কিন্তু তোমার মনে আছে? তখন প্রিয়াঙ্কা বলতে থাকে, আজ থেকে প্রায় 18 বছর আগের কথা, যখন প্রিয়াঙ্কা আর রাফি দুজনেই ছোট ছোট ছিল। প্রিয়াঙ্কা আর রাফি সম্পর্কে আপন চাচাতো ভাই বোন। তবে তাদের দুজনের মধ্যে ছিল আকাশ পাতাল ব্যবধান। কারণ প্রিয়াঙ্কার বাবা ছিল গ্রামের সহজ সরল একজন কৃষক, আর রাফির বাবা ছিল পড়াশোনা করে শিক্ষিত হয়ে সরকারি চাকরি করা একজন কর্মকর্তা। যার কারণে রাফির বাবা তার বউ বাচ্চা নিয়ে শহরে থাকতো।
আর প্রিয়াঙ্কার বাবা তার ফ্যামিলি নিয়ে গ্রামেই বসবাস করত। এর মধ্যেই হঠাৎ করে রাফির দাদিমা খুব অসুস্থ হয়ে পড়েন, যার কারণে রাফির দাদিমাকে রাফির বাবা চিকিৎসা করানোর জন্য ঢাকায় নিয়ে আসেন। আর তারপর থেকে তিনি সেখানেই থাকতে শুরু করেন। তবে প্রিয়াঙ্কার বাবার যে অর্থ সম্পদ একেবারে কম ছিল সেরকমটা কিন্তু নয়। প্রিয়াঙ্কার দাদা ভাই তাদের 2 ছেলের জন্য বেশ কিছু জায়গা সম্পত্তি রেখে গিয়েছিলেন। কিন্তু রাফির মা ছিল খুবই ধূর্ত আর চালাক। রাফির মা রাফির বাবাকে ফুসলিয়ে ফাসলিয়ে ভাইয়ের থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেয় এবং শহরে তাদের একটা ফ্ল্যাট করে। তবে সমস্ত ভুল করলেও রাফির বাবা একটা ভুল করেনি, কারণ তিনি সমস্ত জায়গায় সম্পত্তি যা কিছুই করেছিলেন সবকিছু নিজের নামে করেছিলেন। যদিও রাফির মা অনেকবার চেষ্টা করেছিল সবকিছু নিজের নামে করে নেওয়ার জন্য, কিন্তু তিনি সেটা করতে দেননি। আর যখন রাফির দাদিমা এই বিষয়টা জানতে পারেন তখন রাফির বাবার সঙ্গে তিনি প্রচণ্ড পরিমাণ রাগারাগি করেন। তখন রাফির বাবা সমস্ত সম্পদ নিজের মায়ের নামে ফিরিয়ে দেয়, আর তারপর থেকে সমস্ত সম্পদ রাফির দাদিমার নামেই রয়েছে। এবার আসি রাফি আর প্রিয়াঙ্কার কথায়। রাফির বয়স যখন 4 বছর তখন প্রিয়াঙ্কার জন্ম হয়। প্রিয়াঙ্কা ছোটবেলা থেকে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দরী এবং কিউট ছিল, যার কারণে সবাই তাকে ভালোবাসত। তারপরে আস্তে আস্তে তারা দুজনেই বড় হতে থাকে। তখন প্রিয়াঙ্কার বয়স 6 আর রাফির বয়স 10 বছর। রাফির এই বছর ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিয়েছে। সামনে বেশ কয়েকদিন ছুটি, তাই রাফির বাবা মা রাফিকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে চায়। যদিও রাফির মা যেতে চাইছিল না, রাফির বাবা জোর করেই তাদেরকে নিয়ে গেছে। ছোটবেলায় গ্রামে একটা খেলার প্রচলন ছিল, সেটা আমরা সবাই জানি। সেটা হলো জামাই বউ, যে খেলাটা আমরা মোটামুটি সবাই খেলেছি। একদিন প্রিয়াঙ্কা আর রাফি দুজনে মিলে এই খেলাটাই খেলছিল। তখনই রাফির আম্মু সেখানে এসে উপস্থিত হয় আর রাফিকে টানতে টানতে সেখান থেকে নিয়ে আসে। তোমাকে কতবার বলেছি এই ছোট লোকের বাচ্চাটার সঙ্গে তুমি মিশবে না, কিন্তু তারপরও কেন তুমি বারবার এই ছোট লোকের বাচ্চাটার সঙ্গে মেলামেশা করো? আম্মু তো আমার সঙ্গে খেলা করেছিল, আমরা দুজন জামাই বউ খেলছিলাম, আমার খুব ভালো লাগছিল। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আরেকটু খেলবো। চুপ কর, এসব অসভ্য মার্কা কথাবার্তা এই বেয়াদব মেয়েটা তোমাকে শিখিয়েছে। চুপ করো, এসব অসভ্য মার্কা কথাবার্তা এই বেয়াদব মেয়েটা তোমাকে শিখিয়েছে, তাই না? আজ আসুক তোমার বাবা বাড়িতে, আমি এর একটা ব্যবস্থা করেই ছাড়বো। এইটুকুনি একটা মেয়ে কি নোংরা নোংরা কাজ করে? এই বলে রাফির আম্মু প্রিয়াঙ্কাকে বকাবকি করতে করতে নিজের ছেলেকে সকল থেকে নিয়ে যাচ্ছিলেন। তখনই প্রিয়াঙ্কার আম্মু এসে সেখানে উপস্থিত হয় আর রাফির আম্মুকে এভাবে রাগান্বিত হতে দেখে প্রিয়াঙ্কার আম্মু রাফির আম্মুকে বলে, কি ব্যাপার ভাবি, কি হয়েছে? তোমাকে এরকম রাগান্বিত দেখাচ্ছে কেন? তোরাও যেমন তোদের বাচ্চাগুলোকেও ঠিক এমনভাবে পয়দা করেছিস। আরে ভাবি, তুমি এভাবে কেন কথা বলছো? কি হয়েছে আমাকে খুলে বলো। প্রিয়াঙ্কা কিছু করেছে? কি করেনি সেটাই বল। আমার এইটুকুনি একটা ছেলে, সেটাকে দিয়ে তোর মেয়ে জামাই বউ খেলছে। এতে এভাবে রেগে যাওয়ার কি আছে? গ্রামের বাচ্চারা সবাই তো এভাবেই খেলাধুলা করে, তারা এই বিষয়টাকে খুব এনজয় করে। এই কথাটা শুনে রাফির আম্মু খুব বেশি রেগে যায় আর প্রিয়াঙ্কার আম্মুর সঙ্গে একরকম ঝগড়া বাজিয়ে দেয়। তখনই রাফির দাদিমা এসে তাদের এই ঝগড়া সামাল দেন। আর তারপর সেদিনই রাফির আম্মু রাফিকে নিয়ে ঢাকায় ফিরে আসেন। এরপর আর কখনোই গ্রামে যাওয়া হয়নি। কিন্তু প্রিয়াঙ্কার সেই দিনের সেই বিয়ে খেলাটাকে মনে নিয়ে বসেছিল। তার মনে একটাই পুরুষ বাসা বেঁধেছিল, সেটা হলো রাফি। রাফির পর আর কোনো পুরুষ মানুষ তার জীবনে আসেনি। রাফিকে নিজের স্বামী হিসেবেই মানে। কথাটা শোনা মাত্রই রাফির 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। প্রিয়াঙ্কা রাফির চোখের জল মুছে দিল আর তারপর বলতে লাগলো, একদম কাঁদবেন না, কারণ প্রকৃতি আমাদের পক্ষে নেই। থাকলে হয়তো আজ আমরা দুজনার থাকতাম। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার কি জানো? আজ আমি চাইলেও তোমাকে আমার করতে পারবো না, আর তুমিও আমার হতে পারবে না। তোমাকে এসব কথা কে বলেছে? অবশ্যই তুমি আমারই হবে। হয়তো মাঝখানে বেশ কিছু বছর কেটে গেছে, কিন্তু সেই দিনটার কথা তুমি মনে করিয়ে দেওয়ার পর আমার খুব ভালোভাবেই মনে পড়ছে। তাই আমি যদি বিয়ে করি তোমাকেই করব। তুমি ছাড়া অন্য কোনো নারী কখনোই আমার জীবনে আসবে না। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশিকে দেয়। প্রিয়াঙ্কা রাফির থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে আর রাফিকে বলতে থাকে, আরে এসব তুমি কি করছো? প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমার ভালোবাসাকে মনে রেখে সুখে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। শুধু তোমাদের ওই বাড়িটা থেকে আমাকে বের করে দিও না, কারণ আমাকে যদি ওই বাড়িটা থেকে বের করে দাও তাহলে হয়তো তোমার ছায়াটাও দেখতে পাবো না, তখন আমার খুব কষ্ট হবে। চুপ করো তুমি, এসব কথা আর একবারও বলবে না। তোমাকে কেউ ওই বাড়িতে কে বের করে দিতে পারবে না।
আমি তোমাকে আমার বউ বানিয়ে ওই বাড়িতে তুলে নেব, কারণ সব কিছুতে যেমন আমার আর রিয়ার অধিকার রয়েছে, ঠিক তেমনি তোমার অধিকার রয়েছে। যদিও তুমি সব কিছু থেকে বঞ্চিত, কিন্তু আমি আজ তোমাকে কথা দিলাম, তোমার সব কিছু আমি আবার তোমাকে ফিরিয়ে দেব। এসব বাহানা, তাই প্লিজ তুমি এইসব কিছু ভুলে যাও, আমাকে আমার ভালোবাসা মনে নিয়েই বেঁচে থাকতে দাও। এই বলে প্রিয়াঙ্কা রাফি থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর একা একাই কান্না করতে থাকে। তখনই রাফি প্রিয়াঙ্কার চোখের জল মুছে দেয় আর বলে, একদম কান্না করবে না, তোমার চোখের পানি আমি কখনোই সহ্য করতে পারবো না। আল্লাহ তো চেয়েছিল তোমাকে আমার জীবনে ফিরিয়ে দিতে, তাই তুমি আমার জীবনে ফিরে এসেছো। তোমাকে এখন আর আমি কোথাও হারিয়ে যেতে দেব না। তখনই নার্স এসে জানালো প্রিয়াঙ্কা তাকে একটা ইঞ্জেকশন দিতে হবে। রাফি ওই ইঞ্জেকশন আনতে বাইরে চলে গেল আর কিছুক্ষণের মধ্যেই ইঞ্জেকশন নিয়ে ফিরে আসলো। প্রিয়াঙ্কাকে ইঞ্জেকশন পুশ করতেই কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা রাফির দাদিমা রাফিকে ফোন দেয়। কি রে, তোরা কখন আসবি? এইটা দাদিমা, আর কিছুক্ষণ পর ডাক্তার এসে প্রিয়াঙ্কাকে চেক আপ করবে, তারপরই ওকে নিয়ে বাড়িতে ফিরে আসব। তবে দাদিমা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে আবার তোর কি কথা সেটাই তো বুঝলাম না, বল তো শুনি। এখন কিছুই বলতে চাই না, আগে বাড়িতে ফিরে আসি, তারপর সামনাসামনি বসে কথা বলতে চাই। এই বলে রাফি ফোনটা কেটে দিল আর এদিকে দেখতে দেখতে 10টা বেজে গেল। ডাক্তার আসলো, প্রিয়াঙ্কাকে চেক আপ করলো আর তারপর বলতে লাগলো, হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। আর হ্যাঁ মিস্টার রাফি, আপনাকে যেগুলো বললাম রোগীর কিন্তু এখন খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যত্ন নিতে হবে, তা না হলে কিন্তু উনি আবারও অসুস্থ হয়ে পড়তে পারেন। এখন পুরো বিষয়টা ডিপেন্ড করছে আপনাদের ওপর, রোগীকে সুস্থ করবেন নাকি আবারও অসুস্থ বানিয়ে দেবেন। আপনি কোনো চিন্তা করবেন না ডক্টর, আমি 1 সপ্তাহের মধ্যেই আপনার রোগীর লুক চেঞ্জ করে আবার আপনার কাছে নিয়ে আসব। এই বলে ডক্টরের কাছ থেকে বিদায় নিয়ে রাফি প্রিয়াঙ্কাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে পড়ল। গাড়িটা এনে দাঁড় করালো বিশাল বড় একটা শপিং কমপ্লেক্সের সামনে। তখনই প্রিয়াঙ্কা রাফিকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে গাড়ি দাঁড় করিয়েছো কেন? আমাদের বাসা তো এখান থেকে অনেক দূরে। সেটা আমি খুব ভালো করেই জানি, আমার একটু ভিতরে কাজ আছে। তুমি এখানে চুপচাপ বসে থাকো, গাড়ি থেকে একদম নামবে না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে রাফি শপিং মলের ভিতরে চলে গেল আর এদিকে প্রিয়াঙ্কা গাড়ির ভিতর বসে বসে অপেক্ষা করতে লাগলো। পার হতে লাগলো, কিন্তু রাফির এখনও আসার নামগন্ধ নেই। প্রায় 2 ঘন্টা সময় পার হয়ে গেছে। প্রিয়াঙ্কার কাছে কোনো মোবাইল ফোন নেই যেটা দিয়ে রাফিকে ফোন করবে, তাই সে বসে বসে অপেক্ষা করতে করতে একদম বোর হয়ে গেছে। প্রায় 2.5 ঘন্টা পর এই রাফি শপিং মল থেকে বের হয়ে আসলো। রাফি গাড়ির কাছে আসতেই প্রিয়াঙ্কা গাড়ির জানালাটা খুলে রাফিকে বলতে লাগলো, কি ব্যাপার, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি সেই কখন থেকে এখানে বসে অপেক্ষা করছি, কিন্তু তোমার আসার কোনো নামগন্ধই নেই কেন? তখনই প্রিয়াঙ্কা দেখতে পেল রাফির হাতে বেশ কিছু শপিং ব্যাগ। তখনই প্রিয়াঙ্কা একটু রেগে গিয়ে বলতে লাগলো, তুমি আমাকে এখানে বসিয়ে রেখে শপিং করতে গেছিলে? হ্যাঁ, আমার ভালোবাসার মানুষের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম, প্লিজ রাগ করো না। এই বলে রাফি গাড়িতে এসে বসলো আর তারপর সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করলো। পাশে এসে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। কলিং বেল চাপতেই রিয়া এসে দরজা খুলে দেয়। রাফি আর প্রিয়াঙ্কাকে দেখে রিয়া বলতে থাকে, তোমাদের এতক্ষণে আসার সময় হলো? আমি আর দাদিমা সেই কখন থেকে তোমাদের জন্য ওয়েট করছি। প্রিয়াঙ্কার জন্য কিছু শপিং করতে গেছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। গাড়িতে শপিং ব্যাগগুলো রাখা আছে, একটু নিয়ে আয়। রাফির মুখ থেকে কথাটা শুনে একটু অবাক হয়ে রাফির দিকে ফিরে তাকায় প্রিয়াঙ্কা আর তারপর বলতে থাকে, তুমি আমার জন্য কেন শপিং করতে গেলে? আমি কি তোমাকে বলেছি আমার কিছু লাগবে? ভালোবাসা মানুষের কাছে কখনোই কোনো কিছু চাইতে হয় না। ভালোবাসার মানুষ তো সেই যে তার ভালোবাসার মানুষটার প্রয়োজন বুঝে সব কিছু এনে দেয়। দেখো, তুমি যেটা করছো সেটা কিন্তু ভুল করছো। আমি তোমাকে কথাগুলো মনে করিয়ে দিয়ে এই বিশাল বড় একটা ভুল করেছি। তুমি প্লিজ এইসব কথা ভুলে যাও, এগুলো মনে রেখো না। কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে, তাই তোমার কাছ থেকে আমাকে জানতে হবে না আমি ভুল করছি নাকি সঠিক কাজ করছি। বলতে বলতে রিয়া শপিং ব্যাগগুলো নিয়ে ড্রয়িং রুমে এসে হাজির হয়। তখনই রাফি রিয়াকে বলে শপিং ব্যাগগুলো প্রিয়াঙ্কার রুমে পৌঁছে দিতে।
ওই মুহূর্তেই রাফির আম্মু এসে ড্রয়িং রুমে হাজির হয়। রিয়া শপিং ব্যাগগুলো প্রিয়াঙ্কার রুমের দিকে নিয়ে যাচ্ছিল। এটা দেখে রাফির আম্মু চিৎকার করে বলতে থাকে, কি রে রিয়া, কি হয়েছে? তুই এতগুলো শপিং ব্যাগ নিয়ে ওই ফুকিন্নির বাচ্চাটা রুমের দিকে কেন যাচ্ছিস? ভাইয়া বলল তাই। এগুলো নাকি প্রিয়াঙ্কাপুর জন্য এই শপিং। এই কথাটা শোনা মাত্রই রাফির আম্মু তেলে বেগুনে জ্বলে উঠল, আর সেখান থেকে দূরে এসে রিয়ার হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে বলতে লাগলো, কি রে রাফি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সামান্য একটা কাজের মেয়ের জন্য তুই এতগুলো শপিং করে নিয়ে এসেছিস। তার আগে তুই একবার আমার কাছে জিজ্ঞাসা করতে পারতি। আম্মু, আমি এখন যথেষ্ট বড় হয়েছি এবং নিজেই ইনকাম করছি, তাই আমার কোনো কাজ করার আগে কারোর কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন আমি মনে করছি না। এসব তুই কি বলছিস বাবা? আমি তোর মা, তুই কি সেটা ভুলে গেছিস নাকি? কেন ভুলে যাব? কখনোই ভুলে যাইনি। তুমি আমাকে জন্ম দিয়েছো বলেই থাক আমি পৃথিবীতে আসতে পেরেছি, না হলে আসতাম কোথা থেকে? তাহলে তুই আমার কথা ছাড়া বাড়ির কাজের মেয়ের জন্য এতগুলো শপিং কেন করেছিস? এবার রাফি কিছুটা রেগে গেল, তাই তার আম্মুকে ধমক দিয়ে বলতে লাগলো, তুমি বারবার প্রিয়াঙ্কাকে কাজের মেয়ে কেন বলছো? কাজের মেয়েকে কাজের মেয়ে বলবো নাকি মালকিন বলবো? আসলে আম্মু, কথাটা সত্যি। মানুষের টাকা পয়সা হয়ে গেলে অহংকার বেড়ে যায়। তোমাদের সেরকমই হয়েছে। তুমি হয়তো এটা ভুলে গিয়েছো, এই সম্পত্তিতে যতটুকু অধিকার আমার রয়েছে ঠিক ততটুকু অধিকার প্রিয়াঙ্কারও রয়েছে। এসব তুই কি বলছিস? আমাদের সম্পত্তির উপর কাজের মেয়ের অধিকার কেন থাকবে? তোকে এই কথাগুলো কে বলেছে? নিশ্চয়ই এই শয়তান মেয়েটা বলেছে, তাই না? আম্মু, তুমি সবসময় প্রিয়াঙ্কাকে দোষারোপ করে কথাবার্তা বলা বন্ধ করো। আমি সব কিছু জেনে গেছি, তাই আমাকে নতুন করে কোনো কিছু শিখাতে এসো না। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে নিয়ে তার রুমে চলে গেল। এদিকে এসব দেখে রাগে গজগজ করছিল রাফির আম্মু। রাগে ফুসফুস করতে করতেই তিনি শপিং ব্যাগগুলো ড্রয়িং রুমে ছুঁড়ে ফেলে তারপর নিজের রুমে চলে আসেন। এদিকে রাফি প্রিয়াঙ্কাকে রুমে নিয়ে আসতেই প্রিয়াঙ্কা রাফিকে বলতে থাকে, এসবের কি দরকার ছিল? কেন শুধু শুধু ছোট আম্মুর সাথে তুমি ঝগড়া বাঁধালে? তুমি এসব নিয়ে একদম চিন্তা করবে না। আমি যখন তোমাকে কথা দিয়েছি তোমার অধিকার আমি তোমাকে ফিরিয়ে দেব, তাহলে আমি সেটা যেভাবেই পারি সেটা তোমাকে ফিরিয়ে দেবই। তার জন্য আমাকে যাই কিছু করতে হোক না কেন আমি তাই করব। এই বলে রাফি প্রিয়াঙ্কার বিছানাটা গুছিয়ে দিল, আর তারপর প্রিয়াঙ্কাকে তার বিছানায় শুয়ে দিয়ে নিজের রুমে চলে আসলো। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর সে তার দাদিমার রুমে গেল। তার দাদিমা তখন পান খাচ্ছিল। রাফিকে দেখতে পেয়ে তিনি একটু নড়েচড়ে বসেন, আর তারপর রাফিকে নিজের কাছে ডেকে নিয়ে বলতে থাকেন, কি ব্যাপার দাদা ভাই, কি হয়েছে? তুই এখন কি বলতে চেয়েছিলি? দাদিমা, তোমরা সবাই মিথ্যুক। প্রিয়াঙ্কা আমার ছোট চাচার মেয়ে, যার সঙ্গে ছোটবেলায় খেলার ছলে আমাদের বিয়ে হয়েছিল। সেই কথাটা কেন তুমি আমাকে বলনি? এসব কথা না বলার কারণ কি সেটা তুই খুব ভালো করেই জানিস। আমি চাই না এই বাড়িতে নতুন কোনো ঝামেলা হোক। তাছাড়া প্রিয়াঙ্কাও এখন যথেষ্ট বড় হয়েছে, তাই আমি তোর বাবাকে বলেছি প্রিয়াঙ্কার জন্য বিয়ের সম্বন্ধ করতে। এসব করে কোনো লাভ হবে না, কারণ আমি সব কিছু জেনে গেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে যদি কাউকে বিয়ে করি তাহলে প্রিয়াঙ্কাকেই করব, এবং প্রিয়াঙ্কাকে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করতে পারবে না। এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এই বলে রাফি তার দাদিমার ঘর থেকে বের হয়ে চলে আসলো। তখন তার দাদিমা বসে বসে ভাবতে লাগলো, রাফি এসব কথা জানতে পারলো কি করে? তবে কি প্রিয়াঙ্কাই এসব কথা তাকে মনে করিয়ে দিয়েছে? তবে কি প্রিয়াঙ্কা ছোটবেলার সেই স্মৃতি এখনো ভুলতে পারেনি? এখনো মনে মনে রাফিকে অনেক বেশি ভালোবাসে? যদি এরকমটাই হয় থাকে, তাহলে প্রথমে তাদের দুজনকে সামনাসামনি দাঁড় করিয়ে এসব কথা জিজ্ঞাসা করতে হবে, আর তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নিতে হবে। তাই প্রিয়াঙ্কার দাদিমা আস্তে আস্তে নিজের রুম থেকে বের হয়ে প্রিয়াঙ্কার রুমে চলে আসে। প্রিয়াঙ্কা তখন বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিল। দাদিমাকে দেখে সে উঠে বসার চেষ্টা করে, তখনই দাদিমা তাকে বলে, তুই শুয়ে থাক, তোকে ঘুরতে হবে না, আমি তোর সঙ্গে একটু কথা বলতে এসেছি। এই বলে রাফির দাদিমা প্রিয়াঙ্কাকে বলতে থাকে, প্রিয়াঙ্কা, তুই কি ছোটবেলার সে কথাগুলো এখনো মনে রেখেছিস? তুমি কোন কথাগুলোর কথা বলছো? আমি বুঝতে পারছি না। আমি রাফির কথা বলছি, সোজাসুজি কথা বলবে, আমার সামনে কোনো প্যাচ রাখবি না। দেখো দাদিমা, আমি তোমার সঙ্গে কোনো মিথ্যা কথা বলতে চাই না। আমাদের বিয়েটা খেলার ছলে হলেও আমি রাফিকে তখন স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম।
যদিও তখন স্বামী কি জিনিস সেটা বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়ে ওঠেনি, কিন্তু রাফি এখনও আমার মনের সেই জায়গাটা জুড়েই রয়েছে। তবে তোমরা যদি না চাও তাহলে আমি এই বিয়ে করব না, কিন্তু আমার জীবনে অন্য কোনো পুরুষকেও আমি আসতে দেব না। রাফিকে ভালোবেসে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দেব। এই কথাটা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে রাফির দাদিমা, কারণ তিনি খুব ভালো করেই বুঝতে পারেন এই কাজটা বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। তাই তিনি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে প্রিয়াঙ্কাকে বলেন, দেখ, এই কথাটা তুই যতটা সহজ করে বলছিস, করাটা আদৌ কিন্তু এতটা সহজ নয়। তবে আমি যতদিন বেঁচে আছি আমি সর্বোচ্চ চেষ্টা করব তোর ভালোবাসার মানুষকে তোর করে এনে দেওয়ার জন্য। কিন্তু যদি না পারি তাহলে তুই আমাকে ক্ষমা করে দিস। এই বলে রাফির দাদিমা প্রিয়াঙ্কার রুম থেকে বের হয়ে যায়। এদিকে দেখতে দেখতে বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়ে আসলো। তখনই রাফি 2 কাপ কফি হাতে নিয়ে প্রিয়াঙ্কার রুমে প্রবেশ করলো। রাফির হাতে কফির মগ দেখে প্রিয়াঙ্কা বেশ অবাক হয়, আর তখনই সে রাফিকে জিজ্ঞাসা করে, তুমি কফি কোথায় পেলে? কোথায় পাবো? আমি বানিয়ে এনেছি। মজা করছো কেন? আমি তোমার সঙ্গে মজা করব কেন? আমি সত্য কথাই বলছি। তুমি কি ভাবছো আমি দেশের বাইরে থেকে পড়াশোনা করেছি বলে কি আমি কোনো কাজ করতে পারি না? আমি সব রকমের কাজই করতে পারি। তাছাড়া দেশের বাইরে যখন থাকতাম তখন আমার কাজ আমি নিজেই করতাম। সেখানে আমার কাজ করে দেওয়ার জন্য কোনো লোক ছিল না। এই বলে রাফি কফির মগটা প্রিয়াঙ্কার দিকে এগিয়ে দিল। প্রিয়াঙ্কা তখন রাফির হাত থেকে কফির মগটা হাতে নিয়ে এক চুমুক খেলো, আর তারপর বলতে লাগলো, জীবনে প্রথম মনে হয় এই বাড়িতে আসার পর কেউ আমাকে নিজের হাতে কোনো কিছু বানিয়ে দিয়েছে। এখন থেকে প্রতিদিনই তুমি এরকম সামান্য কিছু আমার কাছ থেকে পেতেই পারবে। এখন আর কথা না বাড়িয়ে কফিটা শেষ করো, তারপর তোমাকে নিয়ে গল্প করব। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে কফিতে চুমুক দিতে লাগলো। ঠিক তখনই রিয়া সেখানে এসে উপস্থিত হলে তাদের দুজনকে কফি খেতে দেখে রিয়া বলতে লাগলো, তোমরা দুজনেই কফি খাচ্ছ, কিন্তু কফি কোথায় পেলে? আম্মু তো এখন কিচেনে আসেনি। এই গোয়েন্দার মতো এত প্রশ্ন কেন করছিস? আমি কি কফি বানাতে পারি না নাকি? আমি আমাদের দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। এখন তোর যদি খেতে ইচ্ছে করে তাহলে তুই নিজে গিয়ে বানিয়ে নিয়ে আয়। না, আমার কফি খেতে হবে না। আমি আসলে প্রিয়াঙ্কাপুর সঙ্গে একটু গল্প করব ভাবছিলাম, কিন্তু এখন তো দেখছি এখানে তুমি রয়েছো। প্লিজ ভাইয়া, একটু চলে যাও। আপুর সঙ্গে আমার একটু পার্সোনাল কথা আছে। সেটা হবে না ম্যাডাম, এখন আমি প্রিয়াঙ্কার সাথে গল্প করব। আপনার কোনো কথা বলার থাকলে আপনি কালকে যোগাযোগ করবেন। এই কথা বলে রাফি রিয়াকে কোনো রকম জোর করে রুম থেকে বের করে দিল। আর এটা দেখে প্রিয়াঙ্কা রাফিকে বলতে লাগলো, এটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। রিয়া আমার সঙ্গে কথা বলতে এসেছিল আর তুমি এইভাবে ওকে রুম থেকে বের করে দিলে কেন? ও তো বলছিল জরুরি কিছু পার্সোনাল কথা আছে। ওর কোনো জরুরি কথা নেই, ও এমনিতেই পারলাম না করতে এসেছিল আমাদের দুজনের সময়টাকে নষ্ট করতে। এই বলে রাফি রুমের দরজাটা লাগিয়ে দেয়, আর তারপর প্রিয়াঙ্কার পাশে এসে বসে। তারপর বলতে থাকে, আসলে একটা কথা সত্য, মেয়েরা নিজের ভালোবাসাকে কখনোই ভুলে যায় না। দেখো, আমি কিন্তু সব কিছুই ভুলে গিয়েছিলাম। যদি তুমি আমাকে মনে করিয়ে না দিতে তাহলে কিছুই আমার মনে হতো না, কিন্তু তুমি সব কিছুই নিজের মনে পুষে রেখেছো। ভালো, জীবনে একবারই বাসা যায় আর একজনকেই বাসা যায়। এভাবেই তারা দুজন গল্প করতে থাকে। তখনই রুমের পাশ দিয়ে যাচ্ছিল রাফির আম্মু। রুমের ভিতর দুজনের গলার আওয়াজ, তার উপর আবার রুমটার দরজা ভিতর থেকে বন্ধ। এটা দেখে তিনি খুবই ক্ষিপ্ত হন আর রুমের দরজায় নক করতে থাকেন। এই প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, সন্ধ্যাবেলায় কার সঙ্গে রুমে বসে গল্প করছিস? রুমের দরজাটা খোল, বাড়ির কাজ করতে হবে। রাফি প্রিয়াঙ্কাকে বিছানার উপর বসিয়ে রেগে রুমের দরজাটা খুলে দেয়। তখনই তার আম্মু রুমের ভিতরে প্রবেশ করে। রাফিকে এই সময়ে প্রিয়াঙ্কার রুমে দেখে তিনি রাফিকে প্রশ্ন করেন, কি ব্যাপার রাফি, তুই এখানে কি করছিস? আর এই ফকিনের বাচ্চাটার সঙ্গে তোর এত কি কথা যে তুই রুমের দরজা বন্ধ করে ওর সঙ্গে কথা বলছিস? ও কি তোর সঙ্গে উল্টোপাল্টা কিছু করেছে নাকি? আম্মু, আমি এখনও তোমার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি। তার একটাই কারণ, তুমি আমার জন্মদাত্রী মা। যদি তা না হতে তাহলে এতক্ষণে আমি তোমার কথার সঠিক উত্তর দিয়ে দিতাম। রাফির এই কথা শুনে তার আম্মা প্রচণ্ড পরিমাণে রেগে গেলেও নিজের ছেলে বলে কথা, তাই তিনি কথাগুলো হজম করে নিলেন এবং নিজেকে শান্ত রেখে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলেন,
প্রিয়াঙ্কা, তুই আমার সঙ্গে কিচেনে চল। আজ রাতে বাড়িতে অনেক মেহমান আসবে, তাই অনেক রান্না বান্না করতে হবে। রাফির আম্মুর কথায় প্রিয়াঙ্কা বিছানা থেকে নামার চেষ্টা করে, কিন্তু রাফি তাকে বাধা দিয়ে বিছানায় শুয়ে দিয়ে বলতে থাকে, প্রিয়াঙ্কা, এখন থেকে এই বাড়ির কোনো কাজ করবে না। রিয়া যেমন এই বাড়িতে মেয়ের মতো হয়ে থাকে, প্রিয়াঙ্কাও এ বাড়িতে মেয়ের মতো হয়েই থাকবে। যদি বাড়িতে কাজের লোকের প্রয়োজন হয় তাহলে আমি কাজের লোক রেখে দেব, কিন্তু প্রিয়াঙ্কা কোনো কাজে হাত লাগাবে না। এসব তুই কি বলছিস বাবা? আমরা কেন পয়সা দিয়ে কাজের লোক রাখতে যাব, যেখানে বিনে পয়সায় একটা কাজের লোক পাচ্ছি? পয়সা দিয়ে রাখলে ওই মানুষটার কদর থাকবে, বিনে পয়সায় কাজের লোকের কোনো কদর নেই। তাই প্রিয়াঙ্কা এই বাড়ির কোনো কাজ করবে না। নিজের ছেলের সঙ্গে ঝামেলায় জড়াতে চান না, এই জন্য রাফির আম্মু তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এদিকে প্রিয়াঙ্কা তখনই রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা তুমি কি করলে? আমি তো এসব কাজ নিজেই করে নিতে পারতাম। কেন শুধু শুধু ছোট আম্মুর সঙ্গে ঝামেলা বাঁধাতে গেলে? তুমি কোনো কথা বলবে না, চুপচাপ শুয়ে থাকো। রাতের খাবার আমি নিজে এসে তোমাকে দিয়ে যাব। তোমাকে কোনো কিছুর জন্য এই রুম থেকে বের হতে হবে না, তুমি এই রুমের মধ্যেই থাকবে। এরপর রাফি বলে বাইরে তার একটু কাজ আছে, তাই তাকে বাইরে যেতে হবে। এই কথা বলে রাফি রুম থেকে বের হয়ে রুমের দরজাটা বাইরের দিক থেকে লক করে একদম তালা লাগিয়ে দিয়ে চলে গেল, যাতে প্রিয়াঙ্কা কিংবা অন্য কেউ চাইলেও প্রিয়াঙ্কার ঘরের বাইরে আসতে না পারে এবং কোনো কাজ করাতে পারে। এদিকে রাফি রুম থেকে বের হয়ে চলে যাওয়ার পরে প্রিয়াঙ্কা আস্তে আস্তে রুমের দরজা খুলে বাইরে আসার চেষ্টা করছিল, কিন্তু দরজাটা যেহেতু বাইরের দিক থেকে লক করা ছিল তাই প্রিয়াঙ্কা দরজা খুলতে পারলো না আর বাইরেও আসতে পারলো না। তাই সে রিয়াকে নাম ধরে ডাকতে থাকে আর দরজায় বারবার টোকা দিতে থাকে। এই রিয়া, রিয়া, দরজাটা একটু খুলে দাও তো, আমি একটু বাইরে বের হব। প্রিয়াঙ্কার গলার আওয়াজ শুনে রিয়া রুমের সামনে আসে আর তখনই দেখতে পায় বাইরে থেকে দরজাটা তালা দেওয়া। ওটা দেখে রিয়া বলতে থাকে, কি ব্যাপার প্রিয়াঙ্কা আপু, তোমার রুমের দরজা বাইরে থেকে তালা দেওয়া কেন? আমিও তো সেটাই বলছি, আমার রুমের দরজা বাইরে থেকে লক করলো কে? আমি বুঝতে পেরেছি, এটা ভাইয়ার কাজ। ভাইয়া ছাড়া কেউ এই কাজ করতেই পারবে না, যাতে তুমি আম্মুর কোনো কাজে সহযোগিতা না করো। তাই ভালোই হয়েছে, অন্তত ভাইয়া যে কয়দিন থাকে সেই কয়দিন তুমি একটু বিশ্রাম নিতে পারবে। এই কথা বলে রিয়া সেখান থেকে চলে গেল। এদিকে প্রিয়াঙ্কা কোনো উপায়ান্তর না পেয়ে বিছানায় গিয়ে বসে রইল। এদিকে রাফি বাড়িতে ফিরে আসলো রাত 10টার দিকে। বাড়িতে এসে কিচেনে ঢুকে গেল, কিচেনে কোনো খাবার নেই, তাই সে তার আম্মুকে ডাকতে লাগলো, আম্মু, ওই আম্মু, একবার এদিকে আসো। ছেলের গলার আওয়াজ শুনে রাহেলা বেগম কিচেনে চলে আসেন আর ছেলেকে দেখে তিনি বলতে থাকেন, কি ব্যাপার, কি হয়েছে? তুই এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছিস? হাঁড়ি পাতিল সব ধুয়ে পরিষ্কার করে রাখা, তাহলে খাবার কোথায়? এবার তো আমরা খেয়ে নিয়েছি, তুই বাইরে চলে গেছিস, ভেবেছি হয়তো তুই বাইরে থেকে খাবার খেয়ে আসবি। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু প্রিয়াঙ্কার খাবার, প্রিয়াঙ্কার রুম তো আমি লক করে রেখে গেছি। তার মানে তোমরা কেউ রুমের ভিতরে যাওনি আর তাকে খাবার দিতে পারোনি, তাহলে তার খাবার কোথায়? তখনই রাফির আম্মু মুখটা কালো করে নিলেন আর বলতে লাগলেন, ওই ফকিন্নির বাচ্চার জন্য কেন আমি খাবার তৈরি করতে যাব? আমাকে কি ওর কাজের মেয়ে মনে হয় নাকি? আমি ওর জন্য কোনো খাবার তৈরি করতে পারবো না। রাফি তখন কোনো কথা না বলে সোজা রান্না করতে লেগে গেল। এই কাজ দেখে রাফির আম্মু বলতে লাগলো, আরে তুই কেন রান্না করছিস? অনলাইন থেকে কিছু অর্ডার করে খেয়ে নে। আম্মু, তুমি চুপচাপ নিজের রুমে চলে যাও। তুমি এটা খুব ভালো করেই জানো প্রিয়াঙ্কা বাইরের খাবার খেতে পারে না, আর এখন যদি রান্না না করি তাহলে মেয়েটাকে না খেয়ে থাকতে হবে। প্রিয়াঙ্কার প্রতি নিজের ছেলের এত দরদ দেখে তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। মনে মনে চিন্তা করছেন যেভাবেই হোক ছেলেকে এইসব কিছু থেকে সরিয়ে আনতে হবে এবং এই মেয়ের মায়া থেকে সরিয়ে আনতে হবে। এই কথা চিন্তা করতে করতে তিনি নিজের রুমে ফিরে যান। এদিকে রাফি এই রাত 11টার দিকে রান্নাবান্না শেষ করে খাবারের প্লেট নিয়ে প্রিয়াঙ্কার রুমে চলে আসে। দরজা খুলে রুমে প্রবেশ করেই সে দেখতে পায় প্রিয়াঙ্কা তখনও জেগে বসে আছে। এটা দেখে রাফি বলতে থাকে, কি ব্যাপার, তুমি এখনো জেগে বসে আছো? তুমি ঘুমাওনি নাকি? সারাদিন শুয়ে বসে থাকলে আর কত ঘুমাবো আমি? তুমি তো রুমের দরজাটাও বন্ধ করে দিয়ে চলে গেছো, যাতে আমি রুম থেকে বের হতে না পারি, আর সেই সঙ্গে তালাও দিয়ে গেছো, যাতে কেউ আমার রুমের দরজা খুলে বাইরে বের করতেও না পারে। এই কথা শুনে রাফি প্রিয়াঙ্কাকে বলতে থাকে, এখন থেকে প্রিয়াঙ্কাকে এই বাড়িতে এইভাবেই থাকতে হবে, যতদিন না পর্যন্ত প্রিয়াঙ্কা সম্পূর্ণ সুস্থ হচ্ছে। এই বলে রাফি খাবারের প্লেটটা হাতে তুলে নেয় এবং খাবার মাখিয়ে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে দিয়ে বলতে থাকে, খাবারটা আমি নিজের হাতে রান্না করেছি, খেয়ে জানাবে
কিন্তু কেমন হয়েছে? হয়তো তোমার মতো পাকা রাঁধুনি নই, কিন্তু যেটুকু পারি সেটুকুতে আমার চলে যায়। এই বলে রাফি প্রিয়াঙ্কার দিকে খাবারের লোকমাটা এগিয়ে দেয়। প্রিয়াঙ্কা তখন রাফির হাত থেকে প্লেটটা নিজের কাছে নিতে চায় না, নিজের হাতে খাবার খেতে চায়, কিন্তু রাফি তাকে সেটা করতে দিল না। সে নিজের হাতেই প্রিয়াঙ্কাকে খাবার খাইয়ে দিতে লাগলো। খাবার খাওয়া শেষ হলে রাফি নিজের মতোই প্রিয়াঙ্কাকে তার ওষুধ খাইয়ে দিল এবং বিছানায় শুয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এটা দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, এখন কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি নিজের রুমে চলে যাও, আমি ঘুমিয়ে পড়বো। কোনো বাড়াবাড়ি হচ্ছে না, তুমি চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমালে তারপরে আমি এই রুম থেকে বের হব। প্রিয়াঙ্কা তখন খুব ভালোভাবেই বুঝতে পারলো এই ছেলে যে রকমের ঘাটতেরা, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, তাই ওর কথা মেনে নেওয়াই ভালো। সেই জন্য প্রিয়াঙ্কা ঘুমিয়ে পড়লো। প্রিয়াঙ্কা ঘুমানোর পর রাফি রুমের দরজাটা আবারও বাইরের দিক থেকে তালা দিয়ে তারপর নিজের রুমে চলে যায়। এভাবেই চলে তাদের দিনগুলো। প্রায় মাসখানেক সময় কেটে গেছে। প্রিয়াঙ্কা এখন পুরোপুরি সুস্থ। সেদিন বিকেলবেলা ব্যালকনিতে বসে বসে গল্পের বই পড়ছিল। তখনই রাফি তার দাদিমাকে নিয়ে প্রিয়াঙ্কার কাছে আসে। প্রিয়াঙ্কা তাদের দুজনকে দেখে উঠে দাঁড়ায়। তখনই রাফি প্রিয়াঙ্কাকে বলে, তুমি ওখানেই বসে থাকো, আমি আমাদের দুইজনের জন্য চেয়ার নিয়ে আসছি। এই বলে রাফি রুমের ভিতর থেকে দুটা চেয়ার নিয়ে আসে আর তারপর তারা দুজনেই বসে। তারপরেই রাফি তার দাদিমাকে বলতে থাকে, দাদিমা, এবার তুমি প্রিয়াঙ্কাকে বিষয়টা বলো। দেখ, তোরা দুজনে এখন প্রাপ্তবয়স্ক এবং যেহেতু তোরা দুজনে এখনও দুজনকে ভালোবাসিস, তাই আমি ভাবছি এ ব্যাপারে রাফির আব্বুকে প্রয়োজন। কিন্তু দাদিমা, আমার মনে হয় না তারা এই বিষয়টা মেনে নেবে। যদি মেনে না নেয় তাহলে আমাদের দিন আমরা দেখব। আমাদের এখন আর আটকে রাখার মতো বয়স নেই, আমরা দুজনেই যথেষ্ট প্রাপ্তবয়স্ক। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছিস। এরা যদি তোদের সম্পর্ক মেনে নেয় তাহলে কেন তোরা ওদের কথা চিন্তা করবি? আর প্রিয়াঙ্কা রাফি আমার নাতি বলে বউ নয়, তো তাকে ছোটবেলা থেকে দেখছি বলেই বলছি। তার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, সে তোকে কখনোই কষ্ট দিবে না। তার কাছে তুই খুব ভালো থাকবি, আমিও নিশ্চিন্তে মরতে পারবো। কথাটা শুনেই প্রিয়াঙ্কা তার দাদিমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, চুপ করো তুমি, এইসব কথা আর কখনো মুখে আনবে না। তুমি কেন মরে যাবে? তুমি মরে গেলে আমাদেরকে কে দেখে রাখবে? তুমি আছো বলেই তো আমি এখনো নিঃশ্বাস নিতে পারি। এই বুড়ি ফাইজলামো করার আর কথা বলে না, এসব কথা বাদ দাও। এখন আব্বুকে কিভাবে রাজি করানো যায় সেটাই চিন্তা করো। রাজি হলে তো ভালো, আর না হলে আরও ভালো। এভাবে তারা তিনজন বসে গল্প করতে থাকে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা গনিয়ে রাত হয়ে আসলো। রাফির আব্বু বাড়িতে ফিরে আসলো। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প করছে। তখনই রাফির দাদিমা রাফির আব্বুকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ মা, বলো কি হয়েছে? আমি রাফির বিয়ের ব্যাপারে তোর সঙ্গে কথা বলতে চাই। তখন রাফির আব্বু রাফির দাদিমাকে বলতে থাকে, হ্যাঁ, আমিও তো রাফির বিয়ের ব্যাপারেই ভাবছিলাম। আমার এক বন্ধুর মেয়ে লন্ডনে থাকে, আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে কিছুদিনের জন্য ছুটিতে। তাই ভাবছি ওর সঙ্গে দেখা করতে যাব আমরা সবাই মিলে। এই কথা শুনে রাফির দাদিমা রাফির আব্বুকে বলেন, না, আমি কোনো বিদেশি মেয়েকে এবারের বউ বানাতে চাই না। আমি কোনো বাঙালি মেয়েকে এবং সহজ সরল কোনো গ্রামের মেয়েকে আমার দাদা ভাইয়ের জন্য বউ করে আনতে চাই। কিন্তু আমার ছেলে আমেরিকায় থেকে পড়াশোনা শেষ করে চাকরি করছে ওইখানে, সে কি কোনো গ্রাম্য মেয়েকে বিয়ে করতে রাজি হবে? তখন রাফির দাদিমা প্রিয়াঙ্কা আর রাফির ব্যাপারে সবকিছু রাফির আব্বুকে খুলে বলে। এই কথা শুনে রাফির আব্বু বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন। তিনি কি বলবেন কিছুই ভেবে পাচ্ছেন না, কারণ তিনি খুব ভালো করেই জানেন রাফির আম্মু এই বিষয়টা কোনোদিনও মেনে নেবে না। তাই তিনি রাফির দাদিমাকে বললেন, মা, তুমি তো জানোই তোমার বৌমার ব্যাপারে, সে কি কোনোদিনও প্রিয়াঙ্কাকে মেনে নেবে? মেয়েটাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি বলেই সে মেয়েটার উপর অকথ্য অত্যাচার করেছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তার উপর এখন যদি সে জানতে পারে প্রিয়াঙ্কাকে আমরা রাফির সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছি, তারপর কি হবে সেটা একবার কল্পনা করে দেখেছো তুমি? আব্বু, তোমাদেরকে এত কিছু কল্পনা করতে হবে না। তুমি শুধু এইটা বলো, প্রিয়াঙ্কাকে যদি আমি বিয়ে করি তাতে তোমার কোনো আপত্তি থাকবে কি থাকবে না? তখন রাফির বাবা বলতে থাকে, ভাইয়ের সঙ্গে যা অন্যায় করার করেছি, কিন্তু তার মেয়ের সঙ্গে কোনো অন্যায় হতে দিতে পারি না। তাই রাফি এবং প্রিয়াঙ্কা যদি দুজন দুজনকে বিয়ে করতে চায়,
তাহলে আমার কোনো আপত্তি নেই। এই কথা শুনে রাফির দাদিমা বলেন, আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। তাহলে আমি ভাবছি আগামী সপ্তাহে ওদের দুজনের বিয়েটা দিয়ে ফেলি, কারণ রাফির ফেরত ছুটির সময় হয়ে আসছে, তাকেও তো আবার আমেরিকায় ফিরে যেতে হবে। এই কথা শুনে রাফির আব্বু বলেন, হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছ। যত তাড়াতাড়ি সম্ভব সবকিছুর ব্যবস্থা করতে হবে, কারণ মেয়েটা এই বাড়িতে যতদিন থাকবে ততদিন শুধু অত্যাচার, অবিচার আর অবহেলাই পাবে, ভালো কিছু কখনোই পাবে না। এরপর রাফির আব্বু আর তার দাদিমা মিলে সবকিছু সিদ্ধান্ত ফাইনাল করেন এবং তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেন আগামী সপ্তাহে রাফি আর প্রিয়াঙ্কার বিয়ের সমস্ত কাজ শেষ করে ফেলবেন। কথাটা তারা ধামাচাপা দিয়ে রাখলেও 2 দিন পর রাফির আম্মু পুরো বিষয়টা কিভাবে যেন জেনে যান, আর তখনই ঘটে লঙ্কাকাণ্ড। কথাটা শোনা মাত্রই রাফি আম্মু প্রিয়াঙ্কার কাছে চলে গেলেন, আর তখনই তিনি প্রিয়াঙ্কার চুলের মুঠি ধরে বলতে লাগলো, তুই আমার বাড়িতে থেকে আমার ঘরে চুরি করছিস? এত বড় সাহস তোর! লুকিয়ে লুকিয়ে আমার ছেলের সঙ্গে প্রেম করছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে রাফির আম্মু প্রিয়াঙ্কার চুলের মুঠি ধরে মারতে থাকে। ঠিক ওই মুহূর্তেই রাফির বাবা এসে সেখানে উপস্থিত হয়। প্রিয়াঙ্কাকে এভাবে মারতে দেখে তিনি নিজের বউকে ঠাস করে 2টা চড় বসিয়ে দেন, আর প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে দাঁড় করিয়ে বলতে থাকেন, হেই, তুমি মানুষ নাকি অমানুষ আমি তো সেটাই বুঝতে পারছি না। যেই মেয়েটাকে তোমার ছেলে ভালোবেসে বিয়ে করতে চায় সেই মেয়েটার গায়ে তুমি হাত তুলছো। হাত তুলেছি, বেশ করেছি। ওকে আমি মেরেই ফেলবো। ও আমার ছেলেকে বিয়ে করার স্বপ্ন কি করে দেখে? তুমি ছেড়ে দাও আমাকে। চুপ করো, তুমি পাগল হয়ে গেলে নাকি? তুমি হয়তো ভুলে গেছো তুমি তোমার ছেলেকে ভালোবাসো, কিন্তু তোমার ছেলে এই মেয়েটাকে ভালোবাসে। তুমি তোমার ছেলের ভালোবাসার ভাগ যেমন এই মেয়েটাকে দিতে চাও না, ঠিক তেমনি তোমার ছেলেও এই মেয়েটাকে ছাড়া অন্য কাউকে তার ভালোবাসা দিতে চায় না। এখন তুমি নিজেই ঠিক করে নাও, তোমার জেদ বজায় রাখবে নাকি তোমার ছেলেকে নিজের ভালোবাসা দিয়ে ভালোবাসায় ভালো থাকতে দেবে, কোনটা? এই কথা শুনে রাফির আম্মু আরও বেশি রেগে গেলেন আর বলতে লাগলেন, প্রয়োজন হলে নিজের ছেলেকে চিরকুমার রেখে দেবেন, কিন্তু কখনোই প্রিয়াঙ্কার মতো একটা মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে তিনি দেবেন না। তখনই রাফি সেখানে চলে আসার বলতে থাকে, হ্যাঁ, তোমরা একদম ঠিক কথাই বলেছ। প্রয়োজন হলে আমি তোমাদেরকে ভুলে যাব, কিন্তু প্রিয়াঙ্কাকে কখনোই আমি ছাড়বো না। ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। এই বলে রাফি প্রিয়াঙ্কার হাত ধরে তাকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে 3 দিন পর তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়, কিন্তু রাফির আম্মু এই বিয়েতে একটুও আনন্দিত ছিলেন না। তিনি বিয়ের কোনো অনুষ্ঠানই অ্যাটেন্ড করেননি, যদিও এই বিষয়টা নিয়ে আত্মীয় স্বজন অনেকেই কানাঘুষা করছিল, কিন্তু তিনি তাদের কারোর কথাকেই কোনো পাত্তা দিলেন না। তিনি পুরো এই বিয়ের সময়টা নিজের রুমের মধ্যে বসেই কাটিয়ে দিলেন। যদিও এই নিয়ে রাফির দাদিমা কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু রাফি দাদিমাকে নিষেধ করে দিল এই ব্যাপারে কোনো কথা না বলতে, যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দিতে। তাই রাফির দাদিমা আর কোনো কথাই বললেন না। এদিকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা সবার জন্য নাস্তা তৈরি করলো, তারপর সবাইকে ঘুম থেকে ডেকে তুললো। রাফির আম্মুকে ডাকতে গেল, তখনই রাফির আম্মু প্রিয়াঙ্কাকে বলল, দেখ কাল নাগিনী, তুই আমার সামনে আসবি না। আমি তোর চেহারাটাও দেখতে চাই না। তোর জন্য আমার সংসারটা তছনছ হয়ে গেছে। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। এই কথা শুনে প্রিয়াঙ্কা তখন আর সেখানে এক মুহূর্ত দেরি করলো না, কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে চলে আসলো। তখনই রাফি নিজের রুম থেকে বের হচ্ছিল। প্রিয়াঙ্কাকে চোখ মুছতে দেখতেই সে প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ালো, আর তারপর বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? আম্মু তোমাকে কি বলেছে? কই না তো, আমি কান্না করছি না। আর আম্মু আমাকে কিছু বলতে যাবে কেন? আম্মু আমাকে কিছুই বলে নাই। প্রিয়াঙ্কা কিছু না বললেও রাফি খুব ভালোভাবেই বুঝতে পারে তার মা নিশ্চয়ই কিছু বলেছে, তাই সে তার মায়ের কাছে গেল কথা বলতে। তখনই তার মা প্রিয়াঙ্কাকে যেটা বলেছিল সেটা রাফির সঙ্গেও বলল। রাফি তখন আর এক মুহূর্ত দেরি না করে ড্রয়িং রুমে চলে আসে। সেখানে তার বাবা আর দাদিমা সহ অন্য সবাইও উপস্থিত ছিল। তখনই রাফি তার আব্বুকে বলে, আব্বু, যদিও আমি আরও 2-3 দিন বাংলাদেশ থেকে যেতাম, কিন্তু আর থাকা হচ্ছে না। আমি আজকেই আমেরিকায় চলে যাচ্ছি এবং প্রিয়াঙ্কাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। যদি কোনো দিন তোমাদের এটা মনে হয় প্রিয়াঙ্কা এইবারের পুত্রবধূ হওয়ার যোগ্য, তাহলেই এই বাড়িতে ফিরে আসবো, নয়তো আর কোনো দিনই ফিরে আসবো না। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে নিয়ে নিজের রুমে চলে আসে আর নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয়। প্রিয়াঙ্কা রাফিকে কোনো কিছু বলতেও ভয় পাচ্ছিল, কারণ রাফি খুব রেগেছিল। ব্যাগপত্র গুছানো শেষ হতেই রাফি প্রিয়াঙ্কাকে তৈরি হওয়ার জন্য তাড়া দিতে লাগলো। তখনই প্রিয়াঙ্কা রাফিকে বলে, তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো। হঠাৎ করে এভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। উনি তোমার মা হয়, ওনার অভিমানটা বোঝার চেষ্টা করো। একদম চুপ।
তুমি আমার সঙ্গে যাবে কি যাবে না সেটাই বলো। অনেক জোরে ধমক দিয়ে কথাটা বলে প্রিয়াঙ্কা কিছুটা ভয় পেয়ে যায়। তখনই রাফির দাদিমা সেই রুমে আসে। প্রিয়াঙ্কা রাফির দাদিমাকে দেখেই তাকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখনই রাফির দাদিমাও প্রিয়াঙ্কাকে একই কথা বলে। রাফি একদম ঠিক কথাই বলেছে, তুই রাফির সঙ্গে চলে যা। যদি কোনো দিন ওরা তোদের এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তাহলে এই বাড়িতে আসবে, নয়তো এখানে আসার কোনো প্রয়োজন নেই। আর আমার কথা চিন্তা করিস না, আমি নিজের খেয়াল রাখতে পারবো এবং ভালো থাকতে পারবো। এই বলে তিনি রাফি এবং প্রিয়াঙ্কাকে বিদায় দেন। সকাল 10টা বাজে রাফি আর প্রিয়াঙ্কা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জন্য অপেক্ষা করছে। তখনই প্রিয়াঙ্কা আবারও বলতে থাকে, আমার না যেতে মন চাইছে না। তাহলে তুমি থাকো, আমি আর কখনোই এখানে ফিরে আসবো না। যদি ভালোবাসো তাহলে যাবে আমার সঙ্গে, আর যদি না যাও তাহলে বুঝে নেব সব কিছুই প্রতারণা ছিল, তুমিও আমাকে ভালোবাসোনি। রাফির এই কথা শুনে প্রিয়াঙ্কা আর কোনো কথাই বলল না, কারণ তার হাতে আর কোনো উপায় খোলা নেই। কারণ সে সত্যি সত্যি রাফিকে ভালোবাসে। এতদিন পর তার ভালোবাসা তার জীবনে ফিরে এসেছে। এখন আর সে কোনোভাবেই ভালোবাসাকে হারাতে চায় না। তাই সে আর কোনো কথাই বলল না। দুপুর 12টার দিকে তাদের বিমান আকাশে উড়াল দিল। প্রিয়াঙ্কা রাফির হাত ধরে বসে আছে। প্রিয়াঙ্কার মনটা ভীষণ খারাপ। এটা দেখে রাফি বলতে লাগলো, তুমি দেখছি আমাকে পেয়ে খুশি নাও, মনটা ভীষণ খারাপ করে রেখেছো। এই কথা শুনে প্রিয়াঙ্কা একটু মুচকি হাসার চেষ্টা করলো আর বলতে লাগলো, তোমাকে পেলে যদি সুখী না হতাম তাহলে কেন তোমাকে নিজের জীবনের সঙ্গে জড়ালাম বলো? তাহলে একটা চুমু দাও। আরে এটা তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখানে কত কত মানুষ দেখছো তুমি? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি দিবে কি না, তুমি দিবে কি দিবে না সেটাই বলো। প্রিয়াঙ্কা তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে রাফির কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। রাফিও তখন প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের কাছে টেনে নেয় আর প্রিয়াঙ্কার 2 হাতে চুমু খায়। সুপ্রিয় ভিউয়ার্স, এভাবেই শুরু হয় তাদের দুষ্টু মিষ্টি একটা প্রেমের গল্প। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন।